ইরানের নতুন সর্বোচ্চ নেতা হলেন খামেনির ছেলে মোস্তফা। বিপ্লবী গার্ডের সমর্থনে অ্যাসেম্বলি অফ এক্সপার্টসের নির্বাচনের দায়িত্ব গ্রহণ। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা, ক্ষেপণাস্ত্র, ড্রোন আক্রমণে উত্তেজনা চরমে। ইরানের ২,০০০ লক্ষ্যবস্তুতে হামলার দাবি যুক্তরাষ্ট্রের। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক হিসাব তলব, অভিযোগের ভিত্তিতে ৩ কর্মদিবসে লেনদেন সহ তথ্য চেয়েছে বিএফআইইউ। ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু। বাংলাদেশ রেলওয়ের শতভাগ অনলাইন টিকিট। নির্ধারিত সূচিতে মিলবে ১৪ থেকে ১৯ মার্চের আসন। এবং ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরে অনিশ্চয়তা, ড্রোন হামলার পর সৌদি ছাড়ল রোনালদোর বিলাসবহুল ব্যক্তিগত বিমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ বেলা ১১টা সংবাদে, সাথে আছি আমি তাসলিমা তিথি। চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। চলে যাচ্ছি পুরো খবরে। শুরুতেই জানাবো মধ্যপ্রাচ্যের যুদ্ধের খবর। ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোস্তফা খামেনি। বিপ্লবী গার্ড বাহিনীর প্রভাব ও চাপে অ্যাসেম্বলি অফ এক্সপার্টস তাকে এই পদে নির্বাচিত করেছে। দীর্ঘ সময় ধরে পর্দার আড়ালে থেকে ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে সক্রিয় থাকা মোস্তফা খামেনি এখন দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় ও ধর্মীয় প্রধান। ১৯৬৯ সালের ৮ সেপ্টেম্বর ইরানের মাশহাদ শহরে এক ধর্মীয় পরিবারের জন্ম নেয়া মোস্তফা ইরানের দ্বিতীয় সর্বোচ্চ নেতা আলী খামেনির ছেলে। ১৯৮৭ সালে মাধ্যমিক শিক্ষা শেষ করার পরপরই তিনি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীতে যোগ দেন এবং ইরান ইরাক যুদ্ধের শেষ পর্যায়ে অংশগ্রহণ করেন। ৯০-এর দশকের শেষের দিকে তিনি কোম শহরের সেমিনারিতে উচ্চতর ধর্মীয় শিক্ষা গ্রহণ করেন এবং সেখানে শিক্ষকতাও করেন। মোস্তফা খামেনি মূলত অফিস অব দ্য সুপ্রিম লিডারের একজন প্রভাবশালী নিয়ন্ত্রক হিসেবে পরিচিত। বাবার দপ্তরে কাজ করার সুবাদে তিনি সামরিক ও রাজনৈতিক ক্ষেত্রে শক্তিশালী যোগাযোগ করে তোলেন। তাকে ইরানের ক্ষমতার অন্যতম কারিগর হিসেবে গণ্য করা হতো। বর্তমানে ৫৬ বছর বয়সী মোস্তফা খামেনি এমন এক সময়ে দায়িত্ব নিলেন যখন ইরান গভীর ভূ রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দীর্ঘদিন বাবার ছায়ায় থেকে পর্দার আড়ালে কাজ করলেও এখন থেকে তাকে প্রকাশ্যে ইরানের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করতে হবে। ইরান থেকে ইসরায়েলের দিকে ফের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। স্থানীয় সময় বুধবার দেয়া এক বিবৃতিতে তারা জানায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হুমকি প্রতিহত করতে কাজ করছে। আইডিএফ আরও জানায়, সংশ্লিষ্ট এলাকাগুলোর বাসিন্দাদের মোবাইল ফোনে সতর্কতামূলক নির্দেশনা পাঠিয়েছে ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড। একই সময় দক্ষিণ ইসরায়েলের বিভিন্ন স্থানে সাইরেন বাজতে শোনা গেছে বলে খবর পাওয়া গেছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে দেশটির সামরিক বাহিনী। এদিকে ইসরায়েল বুধবার ভোরে ইরানে নতুন করে হামলা চালিয়েছে। একই সময়ে মার্কিন সামরিক বাহিনী জানায়, তারা ইরানের ভেতরে প্রায় ২,০০০ লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। ইরানের জবাবে উপসাগরীয় অঞ্চল জুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বাড়িয়ে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করা হয়। বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়তে থাকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, হরমুজ প্রণালীর মাধ্যমে যাতায়াতকারী তেলবাহী জাহাজকে নিরাপত্তা দিতে মার্কিন নৌবাহিনী প্রস্তুত রয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, মধ্যরাতের পর ইরান জুড়ে বিস্তৃত আকারে হামলা চালানো হয়েছে। এর কয়েক ঘন্টা আগে ইরান ৩ দফায় ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইসরায়েল বুধবার ভোরে ইরানে নতুন করে হামলা চালিয়েছে। একই সময়ে মার্কিন সামরিক বাহিনী জানায়, তারা ইরানের ভেতরে প্রায় ২,০০০ লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। ইরানের জবাবে উপসাগরীয় অঞ্চল জুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বাড়িয়ে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করা হয়। বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়তে থাকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, হরমুজ প্রণালীর মাধ্যমে যাতায়াতকারী তেলবাহী জাহাজকে নিরাপত্তা দিতে মার্কিন নৌবাহিনী প্রস্তুত রয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, মধ্যরাতের পর ইরান জুড়ে বিস্তৃত আকারে হামলা চালানো হয়েছে। এর কয়েক ঘন্টা আগে ইরান ৩ দফায় ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, শনিবার থেকে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে চালানো অভিযানে প্রায় ২,০০০ লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে। এসবের মধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও যেসব অস্ত্র আমাদের লক্ষ্য করে হামলা চালাতে পারে সেগুলো অন্তর্ভুক্ত। ইরানের রেড ক্রিসেন্টের তথ্য মতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ৭৮৭ জন নিহত হয়েছেন, তবে এই সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। ইরান কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছে। ড্রোন হামলা চালানো হয় দুবাইয়ের মার্কিন কনসুলেটের পাশের এলাকায়। এতে আগুন লাগলেও হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া কাতারের আল উদেইদি অবস্থিত মার্কিন ঘাঁটিতেও হামলা হয়েছে বলে জানানো হয়। দুবাই তাদের দূতাবাস ভবন সংলগ্ন পার্কিং লটে ড্রোন আঘাত করেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমি দুবাইয়ে আমাদের দূতাবাস নিয়ে মিডিয়া রিপোর্টগুলো দেখেছি। এখানে আসার কিছুক্ষণ আগে আমি সবশেষ যে খবর পেয়েছি তা হলো দুর্ভাগ্যজনকভাবে একটি ড্রোন ট্যান্সারি ভবন সংলগ্ন একটি পার্কিং লটে আঘাত এনেছে। এরপর সেখানে আগুন লেগে যায়। তিনি আরও বলেন, সেখানকার সব কর্মীরা নিরাপদে রয়েছেন। আপনারা যেমনটা জানেন, আমরা আগেই বিভিন্ন কূটনৈতিক স্থাপনাগুলো থেকে আমাদের কর্মীদের সরিয়ে নেওয়া শুরু করেছিলাম। তবে আমাদের দূতাবাসগুলো একটি সন্ত্রাসী গোষ্ঠীর সরাসরি হামলার মুখে পড়েছে। মার্কিন দূতাবাসটি শহরের জনবহুল এলাকায় ব্রিটিশ ও সৌদি দূতাবাসের কাছে অবস্থিত। আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে এখনও নিজেদের সবচেয়ে আধুনিক অস্ত্র তারা ব্যবহার করেনি বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, ইসরায়েল ও মার্কিনীদের বিরুদ্ধে তারা দীর্ঘ সময় ধরে যুদ্ধের জন্য প্রস্তুত। মঙ্গলবার রাতে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালেনিকের বরাত দিয়ে বলেছে, এই চাপিয়ে দেয়া যুদ্ধের জবাব শত্রুদের কল্পনার চেয়েও বেশি সময় ধরে দেওয়ার সক্ষমতা আমাদের রয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা আরও বলেন, একদম শুরুতেই সব আধুনিক অস্ত্র ব্যবহার করার ইচ্ছা আমাদের নেই। জাতীয় নাগরিক পার্টির নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন ঢাকায় সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস পল কাপুর। মঙ্গলবার এক বার্তায় এনসিপির মিডিয়া বিভাগ এই তথ্য জানিয়েছে। বার্তায় বলা হয়, বৃহস্পতিবার সকাল 10টায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ও এনসিপি নেতাদের মধ্যে সাক্ষাৎ হবে। তবে কোথায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে এ বিষয়ে বিস্তারিত জানায়নি দলটি। 2 দিনের সফরে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। মঙ্গলবার তিনি দিল্লি হয়ে ঢাকায় পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকার মার্কিন দূতাবাসের কর্মকর্তারা। জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক হিসেব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। একটি অভিযোগের ভিত্তিতে সোমবার সব ব্যাংকে চিঠি দিয়ে তার তথ্য চাওয়া হয়েছে। মঙ্গলবার রাতে বিএফআইইউ এর একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। আগামী 3 কর্মদিবসের মধ্যে তার অ্যাকাউন্ট খোলার ফর্ম, লেনদেন সহ যাবতীয় তথ্য পাঠাতে বলা হয়েছে। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সহ 3 জন ছাত্র প্রতিনিধি। আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত বছরের 10 ডিসেম্বর আসিফ মাহমুদ ও মাহফুজ আলম উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন। তার আগে পদত্যাগ করেন এনসিপির আহ্বায়ক ও বর্তমান এমপি নাহিদ ইসলাম। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে 3রা মার্চ থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। বুধবার সকাল 8টায় পশ্চিমাঞ্চলে গমনকারী ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির মধ্য দিয়ে শুরু হয়েছে দ্বিতীয় দিনের কার্যক্রম। আজ যারা টিকিট সংগ্রহ করবেন তারা আগামী 14 মার্চ ভ্রমণ করতে পারবেন। এছাড়া বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী 15 মার্চের টিকিট 5 মার্চ, 16 মার্চের টিকিট 6 মার্চ, 17 মার্চের টিকিট 7 মার্চ, 18 মার্চের টিকিট 8 মার্চ এবং 19 মার্চের টিকিট 9 মার্চ পাওয়া যাবে। ঈদ যাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে। যাত্রীদের টিকিট ক্রয় সহজলভ্য করার জন্য পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তনগর ট্রেনের টিকিট সকাল 8টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তনগর ট্রেনের টিকিট দুপুর 2টা থেকে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
ঝালকাঠির নলছিটি উপজেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে 6টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় 15 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। বুধবার রাত 2টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়ন পরিষদের সামনে অবস্থিত বোর্ডের হাট বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারের চায়ের দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে এবং পাশের দোকানগুলোকে গ্রাস করে। খবর পেয়ে নলছিটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহায়তায় প্রায় 1 ঘন্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে 6টি দোকান ও মালামাল সম্পূর্ণ ভস্মীভূত হয়। নলছিটি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে 6টি দোকান পুড়ে গেছে এবং ব্যবসায়ীদের দাবি অনুযায়ী ক্ষতির পরিমাণ প্রায় 15 লাখ টাকা। খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখা, ট্রেড অর্গানাইজেশন লাইসেন্স প্রদান এবং সার সংক্রান্ত নীতিমালা 2025 সংশোধনের দাবিতে শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলামিন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জুলহাস, কোষাধ্যক্ষ আব্দুল আজিজ, সদস্য লিটন মিয়া প্রমুখ। বক্তারা বলেন, 2009 সালে সরকারি নীতিমালা অনুযায়ী উপজেলা পর্যায়ে খুচরা সার বিক্রয়ের অনুমতি ও অনুমোদনের জন্য টিও লাইসেন্স করা হয়। এতে গ্রামীণ কৃষকরা দ্রুত সার সংগ্রহের সুবিধা পেতেন, কিন্তু নতুন নীতিমালার কারণে অভিজ্ঞ ও বৈধ খুচরা সার বিক্রেতারা ব্যবসা হারানোর ঝুঁকিতে রয়েছেন। এতে একদিকে কর্মসংস্থান হুমকির মুখে পড়বে, অন্যদিকে কৃষি উৎপাদন ও সার সরবরাহ ব্যবস্থায় সংকট সৃষ্টি হতে পারে। তাই আগের নীতিমালা বহাল রাখার দাবি জানান। পরে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা। মানববন্ধনে জেলার শতাধিক খুচরা সার ডিলার উপস্থিত ছিলেন। বিরুদ্ধে আমরা জানাই, আমাদের নীতিমালা কোনো সমস্যা নাই, আমাদের 2025 হোক আর 2009 হোক, যে কোনো নীতিমালার মধ্যে আমাদের যেন 30 লক্ষ টাকা ঋণগ্রস্ত হয়েছি কৃষকের বাকি দিয়ে, ব্যাংক লোন করছি শাহজাহান ইসলামী ব্যাংক থেকে। আজকে যদি আমাকে বাদ করে দেওয়া হয়, আমি ঋণ কিভাবে পরিশোধ করবো? এনজিও থেকে লোন করছি, কিভাবে পরিশোধ করবো? আমি কৃষকের কাছে টাকা পাই, 35 লক্ষ টাকা পাই, টাকা না দেয় আমি আজ কিভাবে চলবো? আমি ব্যাংকে যে লোন আছে, আমাদের কৃষক পর্যায়ে যে বাকি আছে, এগুলি পরিশোধ আমরা কিভাবে করব? এটার যথারীতি একটা সুন্দর একটা পরিকল্পনা দেওয়ার পরে, আমাদেরকে একটা সুন্দর একটা দিক নির্দেশনা দেওয়ার পরে যদি বাতিল করা আমরা মানবো। আর যদি এটার সঠিকভাবে দিক নির্দেশনা না দেওয়া হয়, তাহলে আমরা পথে বসে যাব, আর আমরা এজন্য বাধ্য হয়ে আন্দোলনের নামতে বাধ্য হব। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। সৌদি আরবে একের পর এক বিস্ফোরণ ঘটছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র। সম্প্রতি রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই অবস্থায় ফুটবল বিশ্ব সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। 2023 সালে আল নাসরে যোগ দেওয়ার পর থেকে রিয়াদে অবস্থান করছেন রোনালদো। ইরান ইসরায়েল উত্তেজনার দিনও তিনি মাঠে খেলেছেন, তবে পরিস্থিতি ক্রমেই চরম মাত্রা ধারণ করায় ভক্তরা উদ্বিগ্ন ছিলেন। এবার স্বস্তির খবর, রোনালদোর 6,70,00,000 পাউন্ড মূল্যের ব্যক্তিগত বিমান সৌদি ছাড়িয়েছে, তবে ভেতরে তিনি ছিলেন কিনা তা এখনও নিশ্চিত নয়। দ্য সানের প্রতিবেদনে বিমানটিকে উড়ন্ত প্রাসাদ বলা হয়েছে, যা 19 যাত্রী বহন করতে পারে এবং 7,000 মাইল পর্যন্ত বিরতিহীনভাবে উঠতে সক্ষম। C'è nessuno. Vediamo un momento una foto. Vediamo solo l'ultima foto. Chi viene dietro quest'auto? Siamo noi con questa. দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ইরানের নতুন সর্বোচ্চ নেতা হলেন খামেনির ছেলে মোস্তফা।
বিপ্লবী গার্ডের সমর্থনে অ্যাসেম্বলি অফ এক্সপার্টসের নির্বাচনের দায়িত্ব গ্রহণ। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা, ক্ষেপণাস্ত্র ড্রোন আক্রমণে উত্তেজনা চরমে। ইরানের 2000 লক্ষ্যবস্তুতে হামলার দাবি যুক্তরাষ্ট্রের। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক হিসাব তলব, অভিযোগের ভিত্তিতে 3 কর্মদিবসে লেনদেন সহ তথ্য চেয়েছে বিএফআইইউ। ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু, বাংলাদেশ রেলওয়ের শতভাগ অনলাইন টিকিট। নির্ধারিত সূচিতে মিলবে 14 থেকে 19 মার্চের আসন। এবং ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরে অনিশ্চয়তা, ড্রোন হামলার পর সৌদি ছাড়ল রোনালদোর বিলাসবহুল ব্যক্তিগত বিমান। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 1টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।